অসুবিধা হচ্ছে? আমি না না একদমই হচ্ছে না, তুমি তো আগে এইভাবে ওঠোনি। কে বলছে? না, অমর গাঙ্গুলি সৌমিত্রকে বলছে, আগে তো তুমি এইভাবে ওঠোনি। মানে কি, তুমি এইভাবে তো একবারে মঞ্চে সিঁড়ি দিয়ে উপরে উঠছো তা তো নয়। এবং সিঁড়িতে ওঠার যে টেকনিক্যাল ব্যাপারটা আছে সেটা তো করায়ত্ত করতে হয়েছে। কারণ একবারে সিঁড়িতে যখন উঠছে উপরে হাতটা 1 2 3 4 ঠিক বগলের কাছে চলে গেল। তার মানে কি, সে 3টে 4টে স্টেপ ওপরে উঠে গেল, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে পাটা করছে, হাতটাকে দিয়ে বোঝানো হচ্ছে। এইটা কি বললো, তুমি তো এইভাবে আগে আসোনি তাই অসুবিধা হচ্ছে। বাহ, বেশ ভালো কথা, চল এবার একটু বাইরে ঘুরে আসি। বাইরে ঘুরে আসি মানে কি, আবার ওই মধ্যে ভাবে নেমে এলো। তার আগে অনেক কিছুই সে মোকাবিলার মধ্যে, যে একটু চা খাওয়া, চা নিয়ে বলে চা নিয়ে আসছে, ট্রেতে করে চা না, কাপ ডিশে চা খাচ্ছে। ইজি চেয়ারে বসছে, সে ইজি চেয়ারে বসা বলে না, আমি একটুখানি চেয়ারে বসি। কিন্তু চেয়ারে বসলে মাইনে, এটা সবটাই নাটকের সঙ্গে মাইন্ড যুক্ত। মাইন্ডটাকে সে সেইভাবেই ব্যবহার করছে। এবং রাজপথে যখন চলে এলেন, রাজপথের পারিপার্শ্বিক ব্যাপারটাকে বোঝানোর জন্যে একটা ট্রাম গাড়ি পাস করিয়ে দেওয়া হলো, একটা বাস দেখানো হলো, একটা পথচারীকে দেখানো হচ্ছে, এটা দেখানো হয়েছে। এবং সেটাকে যাচ্ছে, সবটাই যাচ্ছে, সবটাই মোশনে থাকছে, এবং সেটার তার ভেতর দিয়েই ক্যারেক্টারটা চলেছে। এবং এইভাবেই নাটক মোকাবিলায়, যদি আমরা বলি যে নাটক মোকাবিলায়ের সঙ্গে নাটকের মোকাবিলায় ব্যবহার, যদি বলি ব্যবহার, আর যদি বলি নাটক কি, মোকাবিলায় কি, আর থিয়েটার কি, এর আবার আলাদা ব্যাখ্যা হয়ে যায়। মাইন্ডটা হলো মোকাবিলায়। আর আজকে যে সেমিনারের কথা বলা হয়েছে, যেখানে লেখা হয়েছে মাইন্ড নাটক, এটা ক্লিয়ার ঠিক হয়নি। মাইন্ড নাটক, মাইনের নাটকের ব্যবহার, না নাটকের মাইনের ব্যবহার, নাটক ও মাইন্ড কি সেটা বোঝানোর জন্য। মাইন্ডটা একটা আলাদা সাবজেক্ট, নাটকটা একটা আলাদা সাবজেক্ট যদি বলি, কিন্তু না, দুটোই আবার একসঙ্গে জড়িত। ভাবতে হবে যে মাইন আর নাটক, নাটক না হলে মাইন হবে না, বা মাইন না হলে নাটক হবে না, তা হয়তো হতে পারে না। নাটকের জন্য দরকার কন্টেন্ট একটা, তারপরে তার চরিত্র, এবং চরিত্রগুলোকে হতে হবে যেন ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টারাইজেশন করার জন্য ঠিক সেই মতো ক্যারেক্টারকে চুজ করতে হবে। মোকাবিলায় কিন্তু সেটি না হলেও চলে। একটা মোকাবিলায় সে বহু চরিত্র অভিনয় করতে পারে, তার জন্য তাকে আলাদা আলাদা চরিত্রে বেশভূষা করতে হবে না। কিন্তু একটা নাটকে, আমি যখনই নাটক করছি, নাটকে যে ক্যারেক্টারগুলোকে মঞ্চে উপস্থাপনা করছে, গিরিশ ঘোষ, যেমনি গিরিশ ঘোষের মতো একটা চরিত্রকে আনতে হবে। আমি একটা ল্যাকনা প্যাকনা ছেলেকে দিয়ে গিরিশ ঘোষ দাঁড় করিয়ে দিলাম, তাই হয়? হয় না। একজনকে দাঁড় করিয়ে দিলাম সিরাজদৌল্লা, তাই কি হয়? হয় না। তার জন্য সেই সুদর্শন পুরুষ একটা চরিত্রকে আনতে হবে, তবেই হবে। তার মানে চরিত্র অনুযায়ী ক্যারেক্টারকে চুজ করতে হবে। এটা যদি চুজ না করা, তাহলে নাটক হবে না। কিন্তু মোকাবিলায় সেটা হয়। মোকাবিলায় আমি একটাই লোক বহু চরিত্র অভিনয় করতে পারবো, এটা আমার পক্ষে সম্ভব করা। কেননা আমি সবটাই বিশ্বাসযোগ্যতা অর্জন করব। আমি বিশ্বাসযোগ্যতা অর্জন করব কি, আমি দর্শকের সামনে করে দেখাবো আমার কায়দা দিয়ে, যে আমার চলন বলন দিয়ে, বলনটা থাকবে না, আমার চলন দিয়ে এবং ভঙ্গিমা দিয়ে, আমার যা যা থিওরিটিক্যাল মেথড আছে সেইটাকে গ্রামারে নিয়ে এসে আমি মঞ্চে উপস্থাপিত করব। তবেই আমার সেটা হবে কি না, মোকাবিনয়ের প্রয়োগ হলো। কিন্তু নাটকের ক্ষেত্রে কি, আমাকে ঠিক মতো কথা বলতে হবে, ঠিক মতো চরিত্র বিশ্লেষণ করতে হবে, চরিত্র অনুযায়ী চরিত্রকে সিলেকশন করতে হবে। সেটা যদি না হয়, সেই চরিত্র হয় না। কারণ একটা বুভুক্ষ ছেলে, সে খেতে পাচ্ছে না কিছু না, একটা হৃষ্টপুষ্ট লোককে দাঁড় করিয়ে দিলে হয় না। একটা ভালো পুরুষ চরিত্রকে একটা মহিলা চরিত্রকে দিয়ে অভিনয় করিয়ে দেওয়া যায় না, হতে পারে না। সেটা সাময়িকভাবে হতে হবে, কিন্তু সেটা ক্লাসিক্যাল হয় না, চিরন্তন হতে পারছে না, হয় না সেটা। এবং সেটা না হওয়ার জন্যই নাটকটা দাঁড়ায় না, অনেক সময় দাঁড়ায় না। তাই নাটক আবার মাইন্ড, এটা এখন ভাবা দরকার
যে আমরা কি নিয়ে বলবো বা কি নিয়ে বলতে চলেছি, যে নাটক নাটক, মূকাভিনয় মূকাভিনয়, দুটি আলাদা স্বতন্ত্র। আবার দুটোকে একসঙ্গে যদি জড়িয়ে দিই তাহলে কিন্তু নাটক নিয়েই মূকাভিনয় হয়েছে এবং হচ্ছেও। নাটকে যা যা জিনিস দরকার সবগুলোই মূকাভিনয়ের প্রয়োজন, শুধু কথাটাকে বার করিয়ে নাও, বেশভূষাটাকে বার করে নাও, তাহলেই মূকাভিনয় হয়ে গেল। আবার এগুলোকে সব ঢুকিয়ে দাও, প্যান্টোমাইম হয়ে গেল। কথাটা বাদ দিলাম খালি, কথাটা বাদ দিলেই প্যান্টোমাইম হয়ে গেল। কারণ প্যান্টোমাইমের বহু সংখ্যক ছেলেমেয়েরা মূকাভিনয় করে দেখায় যে প্যান্টোমাইমটা কী, এবং প্যান্টোমাইমে কোনো রকমভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করানোর জন্য যে ব্যবহারিক প্রয়োগ সেটা করা না করলেও চলে। কারণ সে প্যান্টোমাইমে দেখা যায় যে চাবুক নিয়ে কাউকে মারছে, সে চাবুক ব্যবহার করছে, প্যান্টোমাইমে দেখা গেছে ব্যবহার করছে। আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ মূকাভিনয় আমরা করেছি, বা আমি যেমনি বিবেকানন্দের মূকাভিনয় করেছি প্যান্টোমাইমে। আমি বিবেকানন্দকে পোশাক আশাকে সাজিয়ে দিয়ে চিকাগোর পথে নিয়ে যাচ্ছি জাহাজের মধ্যে, এবং জাহাজটা সমুদ্রে ভাসছে। এই জাহাজটা মানুষকে নিয়েই তৈরি করানো হয়েছে, কিন্তু তারা সমুদ্রে যাচ্ছে কীভাবে না, টোটালটাই একদম মাইনের মেথডটাকে অ্যাপ্লাই করা হয়েছে, যে টোটাল বডি ল্যাঙ্গুয়েজে সাগরের ঢেউ করা হয়েছে, সেখান দিয়েই যা বিবেকানন্দ যাচ্ছে। কিন্তু এটা যদি সংলাপ ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তখন সেই রকমভাবে জাহাজটা না করলেও চলে। আমরা কাপড় দিয়ে জাহাজ করতে পারি, লাইটে ব্যবহার করতে পারি, যেরকম উৎপল্লত কল্লোলে ব্যবহার করেছেন নাবিক বিদ্রোহে, এই তো করা যায় সেইভাবে। কিন্তু আমরা নাটকে মূকাভিনয়ে যখনই আমরা ব্যবহার করব, মূকাভিনয় ব্যবহার করব, সেখানে আমার অনেকটাই কার্টেল করলেও চলে যে আমরা কথাবার্তা সাক্ষ্য কম বাক্য, কারণ নাটকের সংলাপ যদি কমিয়ে দেওয়া যায়, মেঘ ঝরিয়ে দেওয়া যায় যদি সংলাপে, তাহলে কি নাটক তত্তর করে এগিয়ে চলে, সত্যি এগিয়ে চলে। এক গাদা বক 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 করে গেল নাটকে, কিন্তু কারুকার্য কিছু হলো না, তাহলে নাটক জমল না। এবং সেই ক্ষেত্রে যদি মূকাভিনয়ের প্রয়োগটা তার সাথে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে নাটকটা ভালোই হয়, চলতে পারে। তা আমি এই বিষয়ে আমি সুশান্ত বাবুকে বলি যে নাটক আমরা করতে, নাটক মূকাভিনয় এই সাবজেক্টটা যেটা চুজ করা হয়েছে, মাইম থিয়েটার বা মাইম নাটক, এটা কীভাবে হয়েছে এটা আপনি একটু বলবেন। এই পর্যন্ত বৈদ্যনাথ যেটা বললেন, মূকাভিনয় ও নাটক, এই বিষয়টা আমি ওনার সাথে একই বক্তব্য। নাট্য বিষয়ে আলোচ্য বিষয় সম্পর্কে একটা কন্ট্রাডিকশন, একটা জটিলতা রয়ে গেছে, এটা ঠিক। আলোচকদের পক্ষে এই বিষয়টা ধরে সঠিক দিশায় যাওয়া কঠিন হয়ে দাঁড়ালো। নাটক আলাদা একটা স্বতন্ত্র, আবার মূকাভিনয় আলাদা একটা স্বতন্ত্র, আবার দুটো বিষয় দুটো একে অপরকে ছাড়া চলতে পারে না। বৈদ্যনাথ তার কিছু প্রযোজনা মধ্য দিয়ে অভিজ্ঞতার কথা বলতে দিয়ে আমাদের পরিষ্কার বুঝিয়েছেন যে মূকাভিনয় সেটা থিয়েটার, মূকাভিনয় একটা থিয়েটার, নাট্য, মূকাভিনয় নাট্য। আর সংলাপ প্রধান বা অন্যান্য আহার্য, আঙ্গিক এবং শাব্দিক এই চারটি বিষয় নিয়ে যে মূল আঙ্গিকের যে নাটকটা, সেটাও তিনি একটা ব্যাখ্যা রেখেছেন। মূকাভিনয় ও নাটক এই বিষয়টাই যেটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গায় আমি আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে নাটক বলতেই আমরা যেটা বুঝি যে প্রসেনিয়াম হোক বা অঙ্গন হোক, যে কটা ক্ষেত্রে নাটকের আমরা আঙ্গিক যেগুলো আছে সেগুলো সঠিকভাবে করতে গেলে যেটা সংলাপ প্রধান থাকবে, ঘটনা বহুল থাকবে, নাটকের একটা মেসেজ থাকবে, একটা গল্প থাকবে, তার চড়াই উতরাই থাকবে, এবং সেইগুলো সেই লক্ষ্যে দর্শককে
নিয়ে যেতে হলে সঠিকভাবে নিটলভাবে এবং যে সমস্ত উদ্বৃত্ত মেদ আছে সেগুলো ছড়িয়ে ফিরে যথাযথভাবে এবং দর্শককে আকৃষ্ট করে সমস্ত বিষয়টা চরিত্রগুলো এবং আরও যে যে বিষয়গুলো লাগবে সংলাপ এবং বিষয়টাকে ধরে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। এটা এটা হচ্ছে মূলত নাটকের দিকে দেখা। এবং এইগুলো নাটকে যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলো নিয়েও মোকাবিলা হয়। শুধু একটুখানি যেটা থাকে না, সংলাপ থাকে না, সেখানে মিউজিক থাকে, সেখানে আলো, পট অর্থাৎ পট, দ্বীপ, ধ্বনি সবটাই দরকার এবং বেশি মাত্রায় দরকার। এবং ধ্বনিটা তো খুব পরিমাণেই হচ্ছে দরকার, খুব জোরালো মানে মোকাবিলায় থিয়েটারে, মাইম থিয়েটারে আর কি, যেটা খুব দরকার। সংলাপটার প্রয়োজন হয় না। আধুনিক নির্বাক অভিনয়ের থেকে বন্দ্যোপাধ্যায় শুরু করেছে এবং সেখান থেকে তিনি এসছেন যে মাইম, সেখানে বিবেকানন্দের চরিত্রকে তিনি অঙ্কন করতে গিয়ে বিবেকানন্দের বেশভূষাটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন এবং যা কিনা বিবেকানন্দকে চিনে নিতে বা বিবেকানন্দের চরিত্রটাকে প্রতিষ্ঠিত হতে, বিশ্বাসযোগ্য করে তুলতে দর্শকের কাছে, নাট্য অনুরাগী, নাট্য পিপাসী সুধীবৃন্দের কাছে যাতে হচ্ছে আরও বেশি মাত্রায় মনোগ্রাহী হয়ে থাকে, এটা ঠিকই। এবং দেখা যাচ্ছে আজকাল মোকাবিলায় শুধু অভিনয়টা, আপনারা যারা আছেন আমার সাথে একমত হবেন কিনা, আরও সহস্তর এবং সুন্দর করে জন্য প্রপসের ব্যবহার হচ্ছে, পোশাকের ব্যবহার হচ্ছে। যেমন উনি চাবুকের ব্যবহারটা কথা উল্লেখ করেছে, যে চাবুক ব্যবহার হচ্ছে, প্রপস ব্যবহার হচ্ছে, আরও আহার্য যে বিষয়গুলো আছে অভিনয়ের ক্ষেত্রে দরকার সেটা ব্যবহার হচ্ছে, সাবজেক্ট ব্যবহার হচ্ছে সেগুলো। সেখানে দেখা যাচ্ছে শুধু মোকাবিলায় সংলাপটা থাকছে না, আরও কিন্তু সহজ বোধ্য হয়ে উঠছে দর্শকের কাছে। এবং একজন দুইজন না, অন্তত 10, 20, 25, 30 জনেরও মোকাবিলায় হচ্ছে, আলাদা একটা দৃশ্যায়ন তৈরি হচ্ছে, দর্শকের কাছে খুব ভীষণভাবে ভালো লাগছে দর্শকের। এবং তার সাথে বিষয় গল্পটা যদি জোরালো থাকে, মেসেজটা যদি যথাযথভাবে উপস্থাপনা থাকে, ডিরেক্টরিয়াল যে কাজটা সেটা যদি যথাযথভাবে হয়, অনুষ্ঠান শেষে দর্শক স্মরণে রাখে এবং বলে ওঠে নিজের মনেই কি দেখলাম। তো এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে এবং এটা অস্বাভাবিক এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা কিন্তু ভালো দিক। পরীক্ষা নিরীক্ষা চলতে থাকবে, ব্যানারটা ভেঙে ফেলতে হবে। মূর্তি তৈরি করার জন্য নির্দিষ্ট সাজ রাখলে হবে না, সাজ ভেঙে আমাদের মূর্তি তৈরি করতে হবে এবং মূর্তিকে প্রাণ সঞ্চার করতে হবে, দর্শকদের মনোগ্রাহী করে তুলতে হবে। যাই পরিশেষে আমাকে বৈদ্যনাথদা যেটা বললেন, নাটক কি আর মোকাবিলায় কি, আমি যেটা বলি নাটকে কিন্তু নাটকটা বললেই সব কিছু হয় না। নাটক, নাট্য দুটো জিনিস আলাদা। ঠিক একই রকমভাবে আমাদের ইংরেজি পরিভাষাতে ড্রামা, থিয়েটার দুটো কিন্তু আলাদা জিনিস। নাটক, থিয়েটার, নাটক আর ড্রামা এক জিনিস। যেটা টেক্সট, নাটককার, লেখক, যিনি নাটক লেখেন তাকে আমরা নাটককার বলি। তিনি যেটা লিখেছেন পুঁথি আকারে বা ম্যানুস্ক্রিপ্টে যেটা রয়েছে সেটা নাটক। আর যখন নির্দেশক কলাকুশলীদের নিয়ে পট, দ্বীপ, ধ্বনি বা প্রসেনীয় অঙ্গেও সমস্তকে সমাবেশিত করে দর্শকের সামনে উপস্থাপিত করছে, সেটি হচ্ছে থিয়েটার, বাংলায় যেটাকে বলছে নাটক। এটা হচ্ছে নাটক। নাটকটা সাধারণত আমাদের মানুষের সময়কালে 12 বছরের একটা যুগ হয়, 25 বছরের একটা প্রজন্ম হয়। থিয়েটারে কিন্তু তা হয় না। দীপকদা এখানে বসে রয়েছে, 70 দশকের আগের থেকে দীপকদার নাট্য চর্চা করছে, 70 দশক থেকে হয়তো বলিষ্ঠভাবে নাট্য চর্চা করছে এই বাড়িতে।
70 দশকের যে কন্টেন্ট, যে বিষয় নিয়ে নাটকগুলো হতো, এখন তা হচ্ছে না। কিছু কিছু বিষয় পুরনো, সে বিষয়গুলো আমরা রিমেক করছি, নতুনভাবে আনছি, কিন্তু সেই প্রয়োগ পদ্ধতি একই রকম নেই। এখনকার সময়টাকে হচ্ছে থিয়েটারের একটা বিষয় আমি জোরের সাথে বলবো, যে থিয়েটারের প্রজন্ম কিন্তু 7 বছরে হয়। থিয়েটার একটা সায়েন্স, সেই থিয়েটার নিয়ে এবং প্রতিনিয়ত গবেষণা, অধ্যবসায়, এবং থিয়েটার করতে গেলে মেধার প্রয়োজন। নিম্ন মেধায় থিয়েটার নিয়ে বেশি দিন বা থিয়েটারের মধ্যে যাপন করা বেশি দিন কিন্তু সম্ভব হয় না। থিয়েটারের যারা কর্মী, তারা সমাজে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে কোনো বিষয়ের প্রতি তাদের কিন্তু একটু করে পর্যবেক্ষণটা অধিক মাত্রায় রাখতে হয়। ঠিক একইভাবে থিয়েটারের প্রজন্ম 7 বছর কেন বললাম পরিবর্তন হচ্ছে। একটা পর্যায়ে ছিল, আপনারা মানবেন, করোনা কালের পূর্বে থিয়েটারের যেমন ধারায় চর্চা ছিল, এখন 2026-এ সেটা থিয়েটার সেভাবে হচ্ছে না। নতুন দিক খুলে গেছে ভাবনা, চিন্তা, প্রয়োগে, এবং যে সমস্ত প্রপস, আলোর বিজ্ঞান যেভাবে ব্যবহার হচ্ছে, এবং সত্যি তাই একদম আলাদা রকম একটা মাত্রা পেয়ে যাচ্ছে। এইগুলোর সাথে থিয়েটারের এই যে চলমান ধারার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হলে প্রতিনিয়তই থিয়েটার বিষয়ে শুধু নয়, পারিপার্শ্বিক বিশ্বজগৎ সম্পর্কে খুব একদম খোলা নজর রাখতে হবে, এবং কি ঘটে যাচ্ছে এর জন্য নাটক দেখতে হবে, পড়াশোনা করতে হবে। নাটক তো ভীষণভাবেই দেখতে হবে, এবং দরকারও নাটক দেখার। ঠিক একই রকমভাবে করোনাকালের আগে এই শতাব্দীর প্রথম, মানে 26 বছর শেষ হয়ে গেল, মানে শতাব্দীর সিকি অংশ আমরা অতিক্রম করে ফেলেছি। সিকি সময় অতিক্রম করে, এর মধ্যে কিন্তু দ্রুততার সাথে থিয়েটারের অনেক বিষয় হচ্ছে, ছড়িয়ে গেছে। ইদানিং কিছু কিছু থিয়েটার এসছে, বিশেষ করে বাংলা থিয়েটারের দেবাশিসের হাত ধরে, দেবাশিস রায় হাত ধরে থিয়েটারে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। এবং থিয়েটার দেবাশিসের একটা প্রযোজনার কথা বলবো, যেখানে 30-40 জন নাটক দেখা যায়। চারিদিকে দর্শক বসে রয়েছে, মাঝখানে একটা দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভালোবাসা কারাই হয়, অদ্ভুত প্রযোজনা। দেবদাস ঘাটে এসে বসেছে, ছিপ নিয়ে মাছ ধরছে। একজন শিল্পী এসে মেঝের পরে মাছ এঁকে দিয়ে দিচ্ছে, সেই মাছটা খেলো, ওর ছিপ দিয়ে টান দিল, মাছ উঠে এলো, মাছটা মুছে দিল। অদ্ভুত। এবং দেবদাসকে এমনভাবে এনেছে, আপনি দেবদাস নিয়ে ভারতবর্ষের এমন কোনো ভাষা নেই দেবদাস চলচ্চিত্র নির্মাণ হয়নি। কিন্তু এই নাটকটা দেখার পরে দেবদাসকে যেভাবে দেবাশিস নির্মাণ করেছে, মানে দেবদাসের যে কষ্ট, প্রেমের প্রতি যে হচ্ছে পারুলকে না পাওয়ার যে কষ্ট, যে জায়গাটা ছবি এঁকেছে, মানে পাহাড়ের থেকে দর্শককে ছুঁড়ে ফেলে নিচে ফেলার, টুকরো টুকরো করে দেওয়ার মতন একটা অসাধারণ। দেবাশিসে আরও প্রযোজনা আসতে হয়, যেমন প্রথম রাজনৈতিক হত্যা, তারপর অনন্ত তারাদের ছায়া, এবং উৎপল দত্তের ফেরারি পোজ, সেটা রিমেক করেছে দেবাশিস। ফেরারি পোজ দেবশঙ্কর হালদার এরা অভিনয় করেছে, অসাধারণ, অসাধারণ। ফলে এই মাত্রায় না গেলে আমি থিয়েটার নিয়ে মানুষের কাছে পৌঁছাবো, এবং ভাবনা চিন্তা থিয়েটার করে তারা আকৃষ্ট হবে না। কিন্তু এটা প্রতিনিয়তই ভাবতে হবে। দেবাশিসের থিয়েটারের আলাদা একটা নাটক আছে, 1 ঘন্টা 10-15 মিনিটের নাটক, কোনো প্রপস ব্যবহার করেনি, শুধু চরিত্রগুলো এসে অভিনয় করছে। একই রকমভাবে সুমন মুখোপাধ্যায়ের লালের নির্দেশনায় শূন্য তবু শূন্য নয়, অসাধারণ নির্মাণ। এবং এই নির্মাতাদের যে মেধা, নাট্যের মধ্য দিয়ে
প্রকাশ পেয়েছে এবং দর্শক সমাজে যেভাবে সমাদৃত হয়েছে ওই লেভেলটাতে রাষ্ট্র নিয়ে যেতে হবে। এই কথা বলে পরিবর্তন হচ্ছে ঠিকই, কিন্তু এখনও দীপকদা বলবে মনোজ মিত্র সাজানো বাগান 70 দশকের প্রারম্ভের নাটক, এখনও মনোজ মিত্র মারা যাওয়ার কয়েকদিন আগে তিনি মঞ্চস্থ করে গেছে। বাংলা থিয়েটারের একটা হচ্ছে আপনার নাটক আছে গরুর গাড়ির হেডলাইন, এখনো হয় 1500 উপরে শো হচ্ছে। ভাবা যায় অত দূর যাওয়া যাবে না। আমরা এই মাটির আমাদের পাশের গ্রাম চাঁদপাড়া সুভাষ চক্রবর্তী একটু তার একটা নাটক আছে, সেটা হচ্ছে সাতবাগার গান, 500 উপরে অতিক্রান্ত হচ্ছে শো। এগুলো মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। মানে কি বলুন তো, এগুলো উদাহরণ দেওয়ার মতন হাতের কাছে একদম প্রকৃষ্ট জল হচ্ছে। এবং মুখাভিনয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, বুদ্ধনাথ দা আপনার সাথে বেশ কয়েকবার ফোনে এবং কখনো আলোচনায় বা এখানে বসেও আমাদের কথাবার্তা হয়েছে। মুখাভিনয় কিন্তু আমাদের দেশে বা রাজ্যে সেই রকমভাবে একটা ব্যাপ্তি পায়নি। একটা সময় যোগেশ দত্ত আমাদের স্যার, দীপকদার আপনিও তো আমাদের স্যার, যোগেশ দত্ত, নিরঞ্জন গোস্বামী কালকে এসেছিলেন, এরা সবাই পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তিত্ব। এবং তারপরে যারা এসেছিল শান্তিময় ঘোষ, শান্তিময় রায় আরও ছিল। এবং শেষ পর্যায়ে সব বেশ কিছুদিন আগে গৌতম দীপকদার মাধ্যমে কাজ করার সুযোগ হয়েছিল। গৌতম মজুমদার মানে একজন ছিল মুখাভিনয়, কিন্তু সে একটা আলাদা একটা আঙ্গিক বা একটা কি বলবো বিষয়টা এনেছিল। ইদানিং আপনি চেনবেন দেবকুমার পাল, আমার ক্লাসমেট, ও কিন্তু আলাদা একটা একক বা 2-5 নিয়ে করে। ও ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব এবং যেভাবে ওর আঙ্গিক নিয়ে কাজ করা, এখন দড়ি বা অন্যান্য বিষয় নিয়ে ব্যাপকভাবে কাজ করছে। এবং সেই কাজে দেব আমার বয়সী, সেটা কিন্তু হচ্ছে বাধা নয়, বয়স ওর কাছে একটা সংখ্যা মাত্র। আপনার 75 বয়স, এখনো মুখাভিনয় করছেন, অভিনয়ের নির্মাণ করছেন, পাশেই তপনদা বসে রয়েছে, দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছে। আমি শুরু করছি দেখি তপনদা পাশে দাঁড়িয়ে রয়েছে যাত্রা অভিনয় করার জন্য। তপনদা চুকছে, আমরা শো করে বলছি কী ব্যাপার, আমার যাত্রা শো আছে। পরে এই যে তপনদার ওই যে বিচরণ, বয়সটা সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তো সেই জন্যই আমরা কিন্তু আমাদের কাছে আছে রসদ, আমরা পাই, কিন্তু আমরা ঠিক জায়গায় করতে পারছি না, নিয়ে যেতে পারছি না। একটা 70 বছর হচ্ছে পুরনো একটা নাটক, বা 70 কেন বলছি, 55-56 বছর ধরে একটা থিয়েটার বাঁচিয়ে রেখেছে। আমরা 30 বছরের একটা দলকে বাঁচিয়ে রাখতে পারছি না, মুক্ত করে পড়ে যাচ্ছে। এবং আমরা যে কাজ করেছি সে কাজ ধরার মতো না, উল্লেখযোগ্য করার মতো না। নদী হয়নি, মানে নদী মরে গেল, তার একটা যে রেখা থাকে, সেই রেখাটা রেখে গেলেও মানুষ স্মরণ করে ওটা একটা নদী ছাল ছিল। এখন হয়তো খাল হয়েছে, কিন্তু ছিল। আমরা কিন্তু সেই চর্চায়, আমরা মানচিত্রে যে আগামী প্রজন্মের পরে আমার থিয়েটারের চর্চার কথা বলবে, এরকম কিন্তু আমরা ছাপ রেখে যেতে পারি। তো সেই জায়গায় রেখে যেতে হবে। এর জন্য পড়াশুনো এবং এই সমস্ত থিয়েটার সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজক সংস্থা চন্দ্রকেন্দ্র সিদালিকে পরামর্শ থাকবে যে ও যেন এই সেমিনারটা অবশ্যই প্রচার করবে, কিন্তু সামনে যারা আলোচক থাকবে তাদের প্রতি সম্মান জানানোর জন্য যারা দর্শক, বিশেষ করে এই যে 10-15 দিন ধরে যারা থিয়েটারে ওয়ার্কশপ করলো, তাদেরকে এনে বাধ্য করে শোনানো। আমি একটুখানি বলে দেখেন, শেয়ার করছি। আমি একটা স্কুলে কাজ করি, ক্লাস 5-এ বললাম পরে যে তোরা থিয়েটার কারা করবি, আয়। একটা ছেলে উৎসাহ হলো, সে বলল
এই একঘেয়েমি ভাল লাগে না। স্যারের কাছে থিয়েটারটা করলে তো আমি হচ্ছে কি বলবো যে আলাদা কিছু পাবো তো, তাই যায় ক্লাসটা তো ফাঁকি দেওয়া যাবে গেল। সে এখন এই মুহূর্তে দেবাশিসের আর একটা নাটক আক্ষরিকের যে পঞ্চানন কর্মকারের ছোটবেলাটা আমার দলে আমার সেই চাকরি করছে করছে ইদানিং। এবং কি বলবো তার বর্ণনা দেওয়ার জন্য খুব বেশি হলে 40-এর নিচেই তার দেহের ওজন। একটা 20-22 বছরের ছেলে, তার উচ্চতা হয়তো আমার থেকে হাইট বেশি। তার শিডিউল নেই আমার থিয়েটারের জন্য। কোথায়? সে সিনেমায়, না হলে ওয়েব সিরিজ, না হলে থিয়েটার। এই মুহূর্তে সে দিল্লিতে কিন্তু আক্ষরিক নিয়ে অভিনয় করতে গেছে। এই যে বিষয়টা, এইরকমের 1-2 ছেলেকে যদি নিয়ে আসা যায়, ডেডিকেটেড যদি তার মধ্যে হচ্ছে ইনজেক্ট করা যায়, তাহলে কিন্তু আমাদের সার্থকতা থাকবে। আর পাশাপাশি আমরা থিয়েটার করলে হবে না, নতুন প্রজন্মকে নির্মাণ করে যেতে হবে। যেমন আমাদের আগের প্রজন্ম হচ্ছে দীপক দ্বারা আমাদেরকে কিন্তু হচ্ছে তৈরি করেছে। আমি ক্রিকেট খেলছি, একটা ম্যাচ হচ্ছে, দীপক দার সাইকেলটা নিয়ে 2-3 ঘন্টা পাশে বসে রয়েছে। ম্যাচ শেষ হচ্ছে, বাড়ি এসছি, ড্রেস কমপ্লিট করেছি, দীপকদা নিয়ে এসছি। এই যে আমাকে দীপকদা থিয়েটারের প্রেম চেয়ে ইনজেক্ট করলো, আমি কি আর একটা ছেলেকে করতে পারছি? নাহলে থিয়েটারটা যাত্রা করতে শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের ভাবতে হবে। যে আমি অনেক কথা বলে ফেললাম, আমি জানি না, আমি আমার স্বল্প চর্চার মধ্যে আমি পড়াশোনা করতে পারি না, সময় হয় না, এবং মনটাও বসাতে পারি না, এবং পড়লেও সত্যি বলছি মনে থাকছে না। এই বিষয়ে যদি পরামর্শ থাকে আপনারা একটু বলবেন। পড়ার মধ্যে আমার কিন্তু আগ্রহ আছে। আমার মিসেস বলেছে বই কেনার, বই যদি রাখার জায়গাকে না তৈরি করো, তোমার বই কিনতে দেবো না। কিন্তু ওই পরিস্থিতি হচ্ছে, বইটা পড়লেও মনে রাখতে পারছে না। এমনকি শুনতে হয় এই পড়াশোনা যদি ছাত্র অবস্থায় করতে হবে, তুমি স্কুলে না কলেজে পড়াতে হয়। যাক, এরকম অনেক কিছু শুনতে হয়। আমি আমার ব্যক্তিগত কথা কিছু শেয়ার করে ফেললাম। আমি আমার কথার পরিপ্রেক্ষিতে যদি আরও কিছু বিষয় থাকে আমি পাঠ হিসেবে গ্রহণ করবো, বৈদ্যনাথ বলবেন, এবং আমরা পরবর্তী আলোচনার কাছে যাব। যাই আমরা সব সাথেই আমরা আলোচনা করছি, মানে কি নিজেরাই শুনছি, নিজেরাই কথা বলছি, এটাই হোক, আমরা নিজেরাই সমৃদ্ধ হচ্ছি। আমি এবার আহ্বান জানাবো আমাদের এই আলোচনার সবার অন্যতম আলোচক মাননীয় দীপক মিত্র মহাশয়কে। আসলে আমরা নিজেরাই বলতে পারি, বিগত যে বছরটা গেল, এই বছরটা যে ঘটনাগুলো ঘটল একটার পর একটা, আন্তর্জাতিক ক্ষেত্রে, আমাদের দেশীয় ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। তো আজকে যারা নাটক করছে, আমরা গ্রিক নাটক থেকে আমরা দেখি অ্যারিস্টোফানিস, সোফোক্লিস, এদের যে নাটকগুলো, প্রত্যেকটা নাটকের মধ্যে একটা দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাটা কিন্তু আজকে নাটকে আমি বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের কলা কৌশল করে আমরা অনেক বেশি উন্নত জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, কিন্তু দায়টা থাকছে। আমরা যখন নাটক শুরু করি, আমার মনে আছে যে তখন নিজেরাই মঞ্চ তৈরি করা হতো। ঠাকুর স্কুলে আমরা 68-69 সালে নিজেরাই কার্ড বয়ে এনে মঞ্চ তৈরি করে আমরা নাটক করেছি। এখন আজকের দিনে যে বিষয়টা দাঁড়িয়ে গেছে, মানুষের
কর্পোরেট অর্থনীতি বা পুঁজি, আজকে যার মৃত্যু দিবস কার্ল মার্কস, তো আমরা জানি সেখানে বলছে যে পুঁজির বিকাশে যারা শুনেছেন, যারা বাড়ি বসে শুনেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবার ধন্যবাদ মাননীয় আলোচক দীপক মিত্র মহাশয়কে। আমরা বেশ দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তবু আজকের এই আলোচক বিষয়ে অসফলতা থেকে যাবে। আমাদের অন্যতম আরেকজন আলোচক আছেন, তিনি মূলত নাট্য তথা লোকশিল্প, যাত্রা শিল্পের অভিনেতা এবং নির্দেশক মাননীয় শ্রী তপন কুমার দত্ত। আমি মাননীয় তপন কুমার দত্ত মহাশয়কে আজকের এই বিষয়ে নাটক ও মূকাভিনয় এই আলোচনায় তার মূল্যবান আলোচনার আলোকপাত করবার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। ঠাকুরনগর মাইন একাডেমি অফ কালচারে আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে যে বিষয়টি এখানে রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নাট্যচর্চা, অভিনয় বা মাইন যেটাই বলুন না কেন, যে অঙ্গনেই যান না কেন, সেখানে একটা আলোচনা সবার দরকার। যেটা একটু আগে আক্ষেপ করছিলেন আমার প্রিয় ভাই সুশান্ত, যতটা তার গ্রুপের ছেলেমেয়েরা যদি আসতো তাহলে তাদের পক্ষে ভালো হতো, কাজে লাগতো। কারণ আমরা এখানে পেয়েছি এমন বিদগ্ধ মানুষদের, বৈদ্যনাথ চক্রবর্তী, আমার ভাই সুশান্ত, দীপক মিত্র, তাদের যে মূল্যবান আলোচনা করলেন সেটা সত্যি আমার কাছে সারা জীবনে একটা সম্পদ হয়ে রইল। কারণ এই যে এখানে যারা উপস্থিত হয়েছে, এই ময়ূরের মধ্যে আমি একজন কাক। কারণ এই পাণ্ডিত্য, এদের নাটক সম্বন্ধে চিন্তা ভাবনা, নাটকের উপর ডেডিকেশন বা মাইন্ডের যেটাই বলেন সেটা কোনো আমার নেই। সুরত একটা কথা বলেছিল যে প্রথম ঠাকুরনগরের মাইন করি, হ্যাঁ করেছিলাম, তবে সেটা কি জানেন, ওই শিশু মনে আবদার খেয়াল মেলাতে, মানে আমার রিলেটিভ উনি যোগেশ দত্তের ভোকারটা এই মাইনটা দেখেছিলেন। ওই ঘুড়ি আপনারা জানেন, বলতে পারেন ঘুড়ি ওড়ানো করি, সেটা লাটাই দিয়ে, ওটা দেখে আমি ছোটোবেলা, তখন আমরা ক্লাস 5-এ পড়ি, ওই আমাদের বাড়িতে গরমকালে আসতাম আমার আত্মীয় স্বজনরা মামাবাড়ি আম খেতে, তা তখন দেখেছিল ওটাকে নকল করেছে, সেটাই প্রথম উপস্থাপনা করেছিলাম। কিন্তু সেই দিনের যেটা আমার মনের মধ্যে মাইমের প্রতি ভালোবাসা ওর থেকে তৈরি হয়েছিল। এবং থিয়েটার আমার বর্তমান দীপক মিত্র ঠাকুরনগরের যদি কোনোদিন ইতিহাস রচনা করা হয় নাটক ক্ষেত্রে, এই দীপক মিত্রের নামটা প্রথম সারিতে থাকবে। কারণ আজকে ঠাকুরনগরে থিয়েটার, মাইন যাই বলুন না কেন, যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বা ভিত্তি স্থাপন হওয়ার পরে বৈপ্লবিক পরিবর্তন, সেটা এরা হাতেই সম্ভব হয়েছে। এবং তার পাশে সুশান্তর কথাও অনস্বীকার্য। সুশান্ত নাটক আমি দেখবার জন্য সত্যি পাগল হল। নাটকে কিছু কিছু জায়গায় আমি অনুকরণ করি, বিশেষ করে ওর মুখিয়ার চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে যেন কোনো কৃত্রিমতা থাকে না। এবার আগে আশা আমার কথায়, আমি সত্যি কথা তত্ত্বগত দিক থেকে আলোচনার বিষয়বস্তু নেই, কিন্তু আমি একটা অন্য অঙ্গনে কাজ করি, যাত্রা শিল্প। আমাদের ঠাকুরনগর এখানে একটু যাত্রাটাকে বেশি পছন্দ করে, যার জন্য দীপক মিত্র আমাকে বারবার বলেছে, তখন তোমার আঙ্গিক ওটা নয়, তুমি নাটকে আসো। নাটকে এসেছি একদম শেষ প্রান্তে, এখন 72 বছর বয়সের কাছে। নাটক 2-3 বছর 4 বছর এই করোনার পর থেকে করছি, এগোতে পারিনি, করছি করা। কিন্তু যাত্রায় ওই যে ছোটবেলা বলেছিলাম মাইন্ডটা ভালো লেগেছিল, আমি চেষ্টা করি আমার অভিনয়টা করার মধ্যে দিয়ে আমি প্রচণ্ড মুদ্রাগুলো, হাতটাকে ব্যবহার করি এবং চেষ্টা করি, এবং সেটা দর্শকদের কাছে খুব গ্রহণযোগ্যতা পায়। বিভিন্ন জায়গায় করেছি, তারা বলেন যে আপনার ওই হাতের মুভমেন্ট এটা সত্যিই অনুকরণীয়, দেখবার মতো।
এটা ওই মাইন্ডকে ভালোবেসেছি বা ওদের এই বিভিন্ন ওয়ার্কশপে দেখেছি ওদের গান, সেখান থেকে কিছুটা নকল করে। একটা অভিনেতা তো নকল করা অভ্যাস না, আমি যতটা নকল করতে পারবো আমার মধ্যে, নকল করে সেটা নয়, আমার স্বকীয়তা বজায় রেখে করতে পারি, তবে সেটাই ভালো হবে। তাই মাইন্ড যেটা বললেন বৈদ্যনাথ দা, যে মাইন্ডের পরিবর্তন হয়েছে, মাইন্ড দেখা যাচ্ছে প্যান্টোমাইমে এখন অনেক কিছু সাজগোজ করে করছে, এটা আরো বোঝে যে কোনো জিনিসের পরিবর্তন হবে। যেটা একটা ধারণা ছিল, ধারণা যুগের পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন এবং প্রয়োগশীল পরিবর্তন। আমরা যাত্রায় কোনোদিন ফিস ছিল, মাইন্ড ছিল, যাত্রা এখন আমার মাইন্ড আছে। এই আমি নিজে করেছি যে আমাদের এই যে দেখাচ্ছে না যাত্রায় মাইন্ডে কীরকম আছে, কত কঠিন জায়গা। যাত্রায় তো থিয়েটারে তো আপনাকে সাহায্য করে কিছু কিছু প্রচ্ছদ পর্বণে পাশের ছবিগুলো, আর ওটাকে মঞ্চ সরকার, কিন্তু যাত্রায় তো কিছু তার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে হচ্ছে একটা পুত্রকে বিসর্জন করে, কর্ণকে বিসর্জন দিল, সে কিন্তু ওই মাইনের মাধ্যমে বিসর্জন করে দিচ্ছে এবং মর্ষককে সেটা বোঝাতে হচ্ছে। তাহলে যাত্রার সঙ্গে বা নাটকের সঙ্গে মাইন্ডটা জড়িত আছে, অতীতও ছিল, থাকবে। তাই কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। তাই বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার পাণ্ডিত্য, সত্যি কথা বলতে আমি এখানে ছিলাম চন্দ্রকান্ত শিরালিকে বলতে এখানে নেয় মঞ্চের সামনে বসে থাকবার জন্য, কিন্তু আমার ভাইয়েরা এরা এত ভালোবাসে আমাকে, যার জন্য ওদের অনুপ্রেরণায় এখনও অভিনয় করছি, আরও করতে পারবো ওদের যতদিন ওরা আমাদের ভালোবাসে, আপনারা ভালোবাসবেন। একে বসতে হলো, এখানে বড্ডই মেহমান, যাও আমি আর বেশি কিছু বলে ভাড়াক্রান্ত করবো না, সময় হয়েছে। তবে একটা অনুরোধ আপনাদের কাছে করবো, নাটককে ভালোবাসুন, মাইন্ডকে ভালোবাসুন, শিল্পকে ভালোবাসুন, তাহলে দেখবেন যে সমাজ এখন কলুষিত হয়েছে, সেই কলুষিত সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন, আপনি একটা সৈনিক হতে পারবেন, একটা সুন্দর সমাজ গঠনের কারিগর হিসাবে আপনি নিজের নাম প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং চন্দ্রকান্ত শিরালির সঙ্গে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তার সঙ্গে জড়িত এই কামনা রেখে আমি আমার যে ক্ষুদ্র আলোচনা এখানে সমাপ্ত করে আমি আমার প্রিয় ভাই সুশান্তের হাতে এই সবল জায়গায় তুলে দিচ্ছি। আমরা আমাদের অগ্রজ তপনদার বক্তব্য শুনি। তপনদার তার বক্তব্যে শেষ যে কথাটা বললেন, যে এই থিয়েটার, মাইম এবং যাত্রা বা সাংস্কৃতিক কার্যকলাপের মধ্য দিয়ে আমাদের সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের মূল্য হোক। আসুন আমরা সবাই থিয়েটার চর্চায় থাকি, থিয়েটারে থাকি, থিয়েটারকে নিয়ে যাপন করি। থিয়েটার মানে সব কিছু। থিয়েটার কথাটা উচ্চারণ করলেই, অর্থাৎ সব শিল্পের সমাহার যদি থিয়েটার হয়, তাহলে থিয়েটার চর্চা করা মানেই সঙ্গীত চর্চা করা, থিয়েটার মানেই চিত্র চর্চা করা, মুখাভিনয় চর্চা তো অবশ্যই আছে, নৃত্য চর্চা, অর্থাৎ শিল্পের যতগুলো অঙ্গ আছে, আঙ্গিক আছে, সব কিছু নিয়েই থিয়েটারে যাপন করা যায়। বহুমুখী ব্যাপার। তো এই থিয়েটারকে বাঁচিয়ে রাখুন, থিয়েটারকে সমৃদ্ধ করুন, এবং এই থিয়েটারের মধ্য দিয়ে আমরা সবাই একে অপরের সুনাগরিক হই, সুন্দর একটা জাতিকে আমরা ভবিষ্যতের জন্য রেখে যাই। এইটি বিষয়, এইটি কথা। আমি শেষে আরও আরেকবার ঠাকুরনগর আমাদের সবার তরফ থেকে ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচার তাদের এই 23 বর্ষের উদযাপন সফল হোক। ওদের আগামী দিনগুলো 23, 2 বছর পরে 25, এরপরে 50, আরও দীর্ঘকাল ধরে ওরা এগিয়ে চলুক সামনে। সুন্দর একটা পরিকাঠামো ওরা দিয়েছে, নাট্যচর্চা, মাইম চর্চার দারুণ একটা পরিবেশ সেখানে গড়ে উঠেছে। আমাদের সেই কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার সর্বস্তরের মানুষ, আমরা চন্দ্রকান্ত শিরালিদের, ওদের পরিবার, ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচারের সাথে থাকি, ওদের চর্চার পাশে থাকি, ওদের আশ্রয় প্রশ্রয়, ওদের লালন করে আমরা ওদেরকে আরও সমৃদ্ধ করি। থিয়েটারের জয় হোক, শিল্পের জয় হোক, এবং ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচারের জয় হোক। সবাই ভালো থাকবেন, সবাই থিয়েটার থাকবেন।
থেকে ঘুরে আসলেন, প্রতিদিন ভালো করে ম্যানেজ দিয়ে বাড়ি ফিরলেন। এই মধ্যে আমার কি হলো গাইবটা? কোনো ব্যাপার বাড়াবাড়ি কি খাইলো? একটা কথা বলতে ভাবছিলেন, হ্যাঁ বল। আপনার একমাত্র পুত্র অভিনাশ বিবাহের যোগ্য হয়ে উঠেছে, কলকাতায় ভালো চাকরি করছে, তা ওর বিবাহের ব্যাপারে কিছু কি ভেবেছেন? তুমি ঠিকই বলেছ। অবিনাশ আমার যোগ্য উত্তরসূরি, সরকারি উচ্চ পদে বহাল। এই তো গতকালে ছুটি নিয়ে কলকাতা থেকে বাড়ি ফিরেছে। তুমি অনুমতি করেন তো রাইমশাই, আমি বাবা অবিনাশের জন্য একটা যোগ্য পাত্রী খোঁজ করতে পারি না? তাই নাকি? এইটা করো দেখি। তবে একটা কথা কিন্তু খেয়াল রাখবে, এই সম্বন্ধটা যেন সমানে সমানে হয়। আর তো বটেই। চলো চলো চলো, একটু পা বাড়িয়ে চলো। হ্যাঁ, চলুন, চলুন। আপনি মনে হয় আমার পুলিশ শব্দে একটু ভয় পেয়ে গেছেন, তাই না? পুলিশ শব্দে কে না ভয় পায়? নিষ্ঠুরতা তো বড় না। বাহ, ভালোই বলেছেন তো। তবে এই কথাটা আমাদের রাইমহল সুবংশের আগে কখনো কেউ ভেবে নেয়নি। আপনি পড়াশোনা করেছেন? আগে হ্যাঁ, এতদিন কলকাতায় লেখাপড়া করেছি, এখন সরকারি চাকরি। এই তো কালী গায়ে গাড়িটা স্বীকার করা ছাড়া দেখবার অনেক কিছুই আছে। সবাই যদি দেখে তাহলে স্বীকার করবে কে? তাই এতদিন পর এই পৈতৃক বন্দুকটা একটু বাজিয়ে দেখলাম, কিন্তু লাভের লাভ কিছু হলো না। ফাঁকা একটা গুলি বেরিয়ে গেল, শিকারও হাতছাড়া হয়ে গেল। দেখা হয়ে গেল আপনার সাথে। আমি নিষ্ঠুরতাকে ঘৃণা করি। হ্যাঁ, প্রাণীর সাথে আমারও মায়া, কিন্তু ওই যে বললাম ঐতিহ্যের খারাপ। বলছিলাম আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? কেন? এখন পাখির পরিবর্তে মানুষ মানে? মানুষ শিকার হচ্ছে না, ইংরেজ সরকার মানুষ মানছে না। আপনি কি তাহলে তাদেরই অনুসারী? এখনো হয়নি, তবে চাকরির সুবাদে হয়ে যেতে পারে। বলছিলাম আপনার পরিচয়টা? আমি নিরুপম, বাবার আবুল। 5 ভাইয়ের একমাত্র বোন আমি। যে আমাকে স্বীকার করতে চাইবে সে নিজেই স্বীকার হয়ে যাবে। কথাটা কারো মাথায় থাকে। বাহ, চমৎকার নিরুপমা। ব্যাপারে কথা বলছি। মনে হয় অন্ধকার জীবনের মায়া কালকে তুমি তো জানো আমাদের সেই আগের অবস্থা এখন আর নেই। এই রায়মহল
তো বৈভব সব কিছু হ্রাস পেয়েছে। হ্রাস পায়নি শুধু বনে নিয়ে, তোমার যেমন অবস্থা তেমন করে ছেলে সম্পন্ন করবে। সে তুমি ঠিকই বলেছ, ছাড় তো কিছু দিতেই হবে। অবিনাশ তুমি বিজ্ঞান করেছে, সে অনেক বড় চাকরি। এখন দুর্গা করে ছেলেকে বিয়ে দিতে পারলে আমাদের আর কোনো ভাবনা চিন্তা থাকবে না। সে তো ঠিকই, ছেলে বড় হলে তার বিয়ে দেওয়ার দায়িত্ব তো বাবা মার উপরেই বর্তায়। কিন্তু প্রশ্নটা তো সেই একটাই, খরচাপাতি। খরচ আর এমন কি হবে? তাছাড়া বিয়েতে যে পণ নেওয়া হবে তাতেই তো হয়ে যাবে, এমনকি লাভও হবে। তোমার পরামর্শটা ভালো। এই জন্য এই কিডনিকে বলে অর্থাঙ্গী। যাক, এতদিনে আমাকে চিনতে পারলো। চিনতে আমি তোমাকে আগেই পেরেছি গো। আমি যেটা পারি না সেটা তুমি খুব সহজেই করো। এই আমি আছি বলে তোমাদের এই পণে দিয়ে না এখনো টিকে আছে। এই তাহলে কি বলো, পাত্রী খোঁজে লেগে পড়ি? হ্যাঁ হ্যাঁ, তাই করো। এই সংসারে আমার একটা দায়বদ্ধতা আছে না। হ্যাঁ, তা তো ঠিকই বাবা। নীলু, নীলু মা আমার দেখতে দেখতে কত বড় হয়ে উঠেছে, ওকে তো পাত্রস্থ করতে হবে। অর্থাৎ ওকে বিয়ের বন্দোবস্ত করতে হবে নাকি? সে তো ঠিকই হবে, কিন্তু পাত্র তো অনেক দেখি, এমনিতে একটিও তো আপনার পছন্দ হবে। ঠিকই বলেছ, এই 5 ছেলের পর একমাত্র মেয়ে আমার নিরুপমা। মা আমার গর্জন করে এসেছে। আপনি তো আবার এমন কোনো পাত্রের সাথে আমার নিজেকে তোমার বিয়েও দেবেন না। সে তো ঠিকই বলেছ বাবা, কিন্তু আমি তো আর যাত্রা তাদের করে দিতে পারি না। হ্যাঁ, সে ঠিকই বাবা, কিন্তু আপনি যে ধরনের পাত্রকে দিতে চান তা তো টাকা নেই আপনার এত। আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি বাবা। সেও ঠিকই বলেছ বাবা, কিন্তু যে করেই হোক নীলুকে আমি অনেক বড় ঘরে পাত্রস্থ করবো। ঠিক আছে, তা এমন কি কোনো পাত্র সন্ধান পেয়েছেন নাকি বাবা? হ্যাঁ রে, পেয়েছি বই কি। পেয়েছেন? হ্যাঁ রে, পাত্রের বংশ কি? পাত্র কি এই এলাকার কোনো ধনী দিগর? হ্যাঁ, 2 গ্রাম পরে রায় বাহাদুরের একমাত্র ছেলে, নাম অবিনাশ। আমি এত বড় হয়েছি, আমাদের নিজেদের জীবনে রাখতে হবে। সে যাই হোক বৌমা, আমি কালই পাকা কথা দিতে যাবো, কালই যাবো। বাবা, এত বড় সিদ্ধান্ত একটা পারি না, তা আমাদের কাউকে জানাবো না। বুঝতে পারছি না, এত বড় বংশ।
কথা ছিল, এখনো এলো না দেখছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বসুন বসুন। ও, রাখো হরিও এসেছো? আপনার সম্বন্ধে সবাই জানে রায়বাবু মশাই, আপনি এই এলাকার একজন নমস্য ব্যক্তি। আপনার ছেলে অবিনাশকে আমি দেখেছি, বেশ সুশিক্ষিত, বিনয়ী, নম্র, ভদ্র। আমার কন্যা নিত্যবাবুকে একবার দেখুন, তারপরে না বাকি কথা বলা যাবে। আপনার কন্যাকে আমার দেখার প্রয়োজন হবে না রামচন্দ্র বাবু। লোকমুখে যেটা শুনেছি সেটাই আমার পক্ষে যথেষ্ট। আপনার কন্যা দেখতে কেমন সে ব্যাপারে আমার অতটা আগ্রহ নেই। আমার আগ্রহ একটাই, আমি যেটা চাইবো আপনি সেটা দিতে পারবেন কিনা। পাঁচ ছেলের পর একমাত্র ছেলে আমার নীলু বাবা। নীলু যে আমার কত আদরে, সেটা আমি আপনাকে বলে বুঝতে পারবো না। কন্যা যে আপনার অতি আদরে সে আমি ভালো করেই বুঝতে পারছি। তা না হলে এই আমার উপরে এত বড় ঘরে আপনি কন্যা পাত্রত্ব করতে চাইবেন না। নীলুকে আমি অনেক কলেজে করে পাত্রস্থ করবো, এইটা আমার একমাত্র আশা। কন্যাদান করবেন বলে যখন মনস্থির করে বলেছেন, তখন এরা গলার কথাটা একবার সেরে নেই ভালো। কি বলো না খবর? আমি সামান্য ক্লান্ত, আপনার মতো মনে দিই ঘরে আমি ইলিশা দিতে পারব। তবে আমি আপনাকে বড় করে বলতে পারি, আমার কন্যা নীলুর দিক থেকে কোনো অযত্ন হবে না। এবার যত্ন আমি চাই না রামচন্দ্র বাবু, সে আমি অনেক পেয়েছি। আমার এখন প্রয়োজন নগদ প্রাপ্তি। দেখুন রামচন্দ্র বাবু, আমি খুব স্পষ্ট কথার মানুষ। যেটা বলি আমি সেটা ভেবে চিন্তেই বলি। আপনি পাত্রের বাবা, আপনার কথা আমাকে শুনতে হবে বই কি? মেয়েকে আপাতমাত্র সোনা গয়না দিয়ে সাজাতে কত বড়ি সোনা গয়নার প্রয়োজন সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। আর আসবাবপত্র যে কিছু লাগবে সেটা নিশ্চয়ই বিলগ্ন জানেন। অনেকই করে সময় কি কি লাগবে সেটা বলে দিতে হবে না। আর আমার একটা জিনিস চাইবার আছে রামচন্দ্র বাবু, বলুন। সেটা হচ্ছে মন। এ বিবাহে আপনাকে আমাদের 10,000 টাকা কম দিতে হবে। মোহন, আমি সব দিতে পারবো না ভাদুর মশাই, কিন্তু পড়াতে কি করে দেব? দেখুন রামচন্দ্র বাবু, যে কথাটি আমি একবার বলি সেটা আমি দ্বিতীয়বার বলি না। আর যেটা বলি সেটা আমি ভেবে চিন্তেই বলি। বেশ, তবে তাই হবে। তবে একটা কথা কিন্তু আপনি খেয়াল রাখবেন, বলুন। আমার টাকাটা কিন্তু আপনাকে বিয়ের দিন অবশ্যই দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমাকে এখন আসতে
আসলে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ আসুন দেখো রেখে পৌঁছে দাও। হ্যাঁ, নমস্কার। আসুন, রাখুন। ভাই রুটিটা দেখে নিস। এই রুটি মনে মনে সব ঠিক আছে তো? দেখে নিস। দেখে আসো, দেখে আসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি দেখে শুনলাম, ঠিক আছে, তুমি আসছে। হ্যাঁ, হ্যাঁ। বসো, নমস্কার, ওটা ও, পরের দিন না। আচ্ছা, আচ্ছা। বর কিন্তু আসার সময় হয়ে গেছে। সব এই বর এসে গেছে, বর এসে গেছে। এই বর এসে গেছে। আসুন, আসুন, আসুন। ভালো আছেন? স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি? না না আমি ছোট জায়গায় একটু মানুষ। হ্যাঁ, হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু এর কোথায় তো দেখছি না এই শুভ কাজটা বিলম্ব কেন? আপনারা একটু অপেক্ষা করুন। আমার একটু আসছে, আমার একটু আসছে। বেশ বিলম্বিত বলে মনে হচ্ছে। তাহলে না এত বড় একটা বোঝা মাথার উপর এই যে ব্যবসায় এই টাকাটা দিয়ে ঘুরে নিন। বাবা বলে শুনতে পারে। হ্যাঁ বাবা, ওদের একটু ভেতরে একটু দেখো, বাবা সব কিছু ঠিকঠাক আছে। একটু ভেতরে যাও। ব্যাপার বিষয় আগে অনেক টাকার সম্পূর্ণ জোগাড় করতে পারেনি। এমন তো কথা ছিল না। একজনকে বলেছিলাম আজ একটু তার 7,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি তো এখনো এলেন না। আমি হাত জোড় করছি বিহার, আপনি বিয়ের অনুমতি দিন। আমি সঠিক সময় আপনার পরের পুরো টাকাটা শোধ করে দেবো। পুরো টাকা হাতে না পেলে অর্থ সমস্ত করা যাবে না ব্যবসায়ী। বিশ্বাস করুন ব্যবসায়ী, বিশ্বাস বিশ্বাস ছিল বলেই তো এত দূর এসেছিলাম। এখন মনে হচ্ছে টাকাটা হাতে না নিয়ে আমার আশাটাই ভুল হয়েছে। এখন কি করবেন তাই না স্যার? শর্ত একটাই, অবিনাশ চলে এসো, উঠে এসো। না বাবা, আমি পারবো না। তার মানে তার মানে আমি এই দরদাম কেনাবেচা বুঝি না। বিয়ে করতে এসছি, বিয়ে করেই যাব। সে কি তুমি তুমি আমার কথা অবাধ্য হচ্ছ অবিনাশ? দেখেছো দেখেছো রাঘবণী, আজকালকার ছেলেপেলেদের ব্যবহার দেখেছো?
শুভ কাজটা সম্পন্ন হয়ে যাক। বিয়ের মন্ত্র পড়া শুরু করুন। বাবা হরিশঙ্কর, নিয়ে আসার ব্যবস্থা করো বাবা। বাবা আমাদের মন্দির চলে যাচ্ছে।
সেদিন শুনেছিলাম তোমার গানের গলাটা বেশ সুন্দর। আমাকে একটা সুন্দর করে গান শোনাও তো নিরুপমা। জানো তো আমার না শুধু ভয় হয় আমি যদি তোমার হারিয়ে ফেলি। পাগলি বউ আমার, না একটা মিষ্টি করে গান ধরো তো দেখি শুনি। আমি গাইব না, আমি বাহিব না মূর্খে আধুরি এই ঘাটে চুকিয়ে দেব বেচা কিনা মিটিয়ে দেব মিটিয়ে দেব গানে না বন্ধ হবে আনাগোনাই হাটে। তখন আমার নারীবা মনে রাখলে তারার পানে নারীবা আমার রাখলে যখন বিনা তাই চিহ্ন বাটে। জমবে ধুলা কানুরা তার তারগুলা কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের ডালগুলা জমবে ধুলা কানুরা তার তারগুলা ফুলের বাগান ভালোবাসে উঠবে সজ্জা ভালোবাসে শ্যামলা এসে ঘিরবে বিঘির ঘরগুলা নাইবা মনে লাগলে। এরকম কথা কেউ বলে? জানো নিরুপমা, আজকে কলকাতা থেকে সকালেই পত্র এসছে। আগামীকালের মধ্যেই আমার কাজে যোগ দিতে হবে। কাল কালই চলে যাবে তুমি। আর আমার কি হবে? আমি তো কিছুদিন পরে সে তোমাকেও নিয়ে যাবো কলকাতায়। তা আমাদের মা বাবা আছে, তাদের একটু সেবা যত্ন করো তুমি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না।
বলনি। নমস্কার বিয়া। বিয়াই বসে বাড়িতে আছে? আচ্ছা, দেখে দিচ্ছি। বাবা, বাবা তুমি এসছো? হ্যাঁ মা, তুই কেমন আছিস রে মা? আমি ভালো আছি বাবা। আর বাড়ির সবাই? দাদা, বৌদি, আর আমার ছোট পিন্নি? সকলে ভালো আছে রে মা, সকলে ভালো আছে। বাবা, আরে মা, কি হলো? আমি কি আর কোনোদিন আমার বাড়ি যেতে পারবো না বাবা? অবশ্যই পারবো। আমি যখন করে পারি বিয়াই বসে অনেক পুরো টাকাটা শোধ করে তোকে ঠিক আমি বাড়ি নিয়ে যাব। এই অপমানিত, অসহায়, রামধন পিতার করুণায় আজকে তোকে এই শ্বশুর বাড়িতে এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত অপমান সহ্য হচ্ছে রে মা। নমস্কার বিজয় মশাই। জয় মশাই, টাকাটা এনেছেন? আর অল্প কদিন সময় দিন বিজয় মশাই, আমি ঠিক সময় আপনার অনেক পুরো টাকাটা শোধ করে দেব। এমন তো কথা ছিল না। এই কটা টাকার জন্য আমি কি অনন্তকাল অপেক্ষা করে থাকবো? আর মাত্র কটা দিন, দরকার হলে আমি আমার ওই বসত বাড়ি বিক্রি করে আপনার অনেক পুরো টাকাটা শোধ করে দেব বিজয় মশাই। শুধু এই দরিদ্র ব্রাহ্মণের একটা অনুরোধ রাখবেন বিজয় মশাই, আমার ছাত্রীরা একটু খেয়াল রাখবেন বিজয় মশাই।
শুনবো? হ্যাঁ? ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো দিদি দিদি তোমার কাছে জলে ঘুরে যাচ্ছে আর দিদি রাঘবনি, রাঘবনি, আগে যাই। কি যে করি এখন? যোগিনী ও যোগিনী হ্যাঁ দিদি তুমি একটু জল করতে যাও না তুমি আসছি এই চটচটি একবার সাহেব ডাক্তারকে ডেকে আনো তো দেখি। যাবো যাবো, কিছু যদি এবার একটা হয়ে যায়, এবার থানা পুলিশ না হয়ে যায়, কি যে করি এখন? হ্যাঁ 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 সাহেব ডাক্তারকে এখন তো পাওয়া গেল না, তবে টাইম আগে পাওয়া গেছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে আমি এনেছি। হ্যাঁ আসো আসো ভেতরে আসো কি করে বলো? কিছু যদি এখন একটা হয়ে যায়, যেমন বাপ তার বোঝা থাকবে। ডাক্তার সাহেব, একটু বলো, কি বলছো কোথায়? বলো, আমি যা ধরতে রাখতে পারছি না গো। বুঝতে পারছো? ও মা অবস্থা
গভীর দুঃখের সাথে জানাচ্ছি বৌমা সভ্য দেমতে মারা গেছে। দিন করে খুব ধুমধামের সাথে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করিয়াছে। এ নিয়ে তুমি কোনো চিন্তা করিও না। আর হ্যাঁ, একটা খুশির খবর, তোমার জন্য একটি পাত্রীর ব্যবস্থা করিয়াছি। ছুটি নিয়ে অবিলম্বে বাড়ি আসবে। এবারে নগদ 20,000 টাকা কম এবং হাতে হাতে আদায়। ইনি তোমার বাবা। যখন ডুবে না পায়ের চিহ্ন এই মাটি, আমি ভাইব না, আমি ভাইব না মোর খেয়া ধরি এই ঘাটে গো। যখন ডুবে না পায়ের চিহ্ন এই মাটি, চুকিয়ে দেব বেচাকে না, মিটিয়ে দেব, মিটিয়ে দেব রেঙা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবাই আমায় ডাকলে। যখন ডুবে না পায়ের চিহ্ন এই মাটি, যখন জন্মে ভোলা গান ভোলাটার তার ভোলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের ডালগোলা, জন্মে ভোলা গান ভোলাটার তার ভোলা। ফুলের বাগান নমস্কার। শেষ হলো নাটক দেনা পাওনা। সমস্ত কুশীলবদের মঞ্চে ডেকে নেব। ধন্যবাদ ঠাকুরনগর মাইম একাডেমি এবং ধীমানদা এবং চন্দ্রকান্ত বাবুকে চাঁদপাড়া কলরবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তো রবীন্দ্রনাথ এই নাটক আপনাদের ভালো লাগলে একবার হাততালি চেয়ে নিতে পারি কি? ধন্যবাদ। আমাদের বাবার সাথে আছে রুনু, আছে ঋদ্ধি, বৃষ্টি, বিশ্বনাথ দা,
মিতা, কাব্যময়, চন্দন, আমি গোবিন্দ কুণ্ডু, নিত্যানন্দ কুণ্ডু, অভিক ঘোষ, রোহিত সাহা, নারায়ণ পোদ্দার, উল্টি রায় এবং রিমা সাহা। আবির কোথায়? আবির কই? আবির আছে। আর আমাদের পাপাই আর সৌম্য একটু মঞ্চে চলে আসো। লাইটে ছিল ওরা। আমাদের এন্টার টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, শুভ সন্ধ্যা। এখানে শেষ করবো আমাদের নাটক। ভালো থাকবেন, আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ জানাই কলরবের সমস্ত শিল্পীবৃন্দকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের খুব কাছের দাদা মাননীয় শ্রী গোবিন্দ কুণ্ডু মহাশয়কে। এই কলরবের কর্ণধারকে পুষ্পস্তবকে বরণ করে নেবেন এবং শারদীয় সম্মানিত করবেন ঠাকুরনগর মাইম একাডেমি অফ কালচারের কর্ণধার মাননীয় শ্রী চন্দ্রকান্ত শিয়ালী মহাশয়। সবাইকে জোরে হাত তুলে দেবেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প আমরা দেখেছি, আজ একটু দেখলাম খুব সুন্দর একটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা। পরিচালনায় চাঁদপাড়া কলরবের সমস্ত শিল্পীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই রচনা ও নির্দেশনায় মাননীয় গোবিন্দ কুণ্ডুকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অসাধারণ একটি নাটক উপস্থাপন করবার জন্য। ধীমানদা অত্যন্ত গুণী মানুষ এবং আপনাদের সঙ্গে আমাদের যিনি যোগাযোগ করিয়েছেন তিনি আমার সামনে বসে আছেন, মাননীয় নীলেশ ভৌমিক, শিক্ষক সাংবাদিক নীলেশ দাকেও কলরবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। আমরা এর পরবর্তী